নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আর রোমাঞ্চ স্টেশনে আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা ভয়ের গল্প খগম। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত সত্যজিৎ রায়ের 101 গল্প সমগ্র থেকে। গল্পের প্লট কতটা ভয়ানক হতে পারে সত্যজিৎ রায়ের এই গল্প তার প্রমাণ দেয়। তাহলে শুরু করছি আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা খগম। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবেমাত্র ডালনার ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ জিজ্ঞাসা করল, आप लोग इमली बाबा का दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটাও ওঠে না। লক্ষ্মণ বলল, জঙ্গল বিভাগের যে জিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুটির, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসাবেও নাকি খুব উঁচু স্তরের। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যান, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরেকটা যে ব্যাপার শুনে আরও কৌতূহল হলো, সেটা হলো এই যে বাবার নাকি একটা পোষা কেউটে আছে। সেটা বাবার কুটিরের কাছেই এই গর্তে থাকে, আর রোজ সন্ধ্যাবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধূর্যটিবাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা নাকি বুজরুকিতে ছেয়ে যাচ্ছে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীর সংখ্যা নাকি দিন দিন বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে, আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধূর্যটিবাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের উপর এক অব্যর্থ চাপড় মেরে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, বেঁটে রোগা ফর্সা চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরে এসেই। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে 2 সপ্তাহ ছুটি কাটাতে। এখানে এসে ডাক বাংলোয় বা ট্যুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। অবশ্য তাতে আক্ষেপের কিছু নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধূর্যটিবাবু আমার একদিন আগে এসেছেন। কেন এসেছেন তা এখনো খুলে বলেননি, যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে হবে এমন কোনো কথাও নেই। আমরা দুজনে একই জিপে ঘোরাফেরা করছি। কাল এখান থেকে 22 মাইল পূবে দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লা আজকে সকালেই দেখা হয়ে গেছে, আর বিকালে গিয়েছিলাম কেওলা দেওয়ের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। 7 মাইলের উপর লম্বা ঝিল, তার মাঝে ছোট ছোট দ্বীপের মতন ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালে চোখেই দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধৈর্যটিবাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন আর হাত দুটোকে অস্থিরভাবে এদিক ওদিক নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছেন। উনকি হলো একরকম ছোট্ট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধৈর্যটিবাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছেন। এত অধৈর্য হলে কি চলে? 8:30টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলে শোভা দেখতে দেখতে ধৈর্যটিবাবুকে বললাম একটা কথা। আচ্ছা, ওই যে সাধু বাবার কথা বলছিল, তা যাবেন নাকি দেখতে? ধৈর্যটিবাবু তার হাতের সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুঁড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন, দেখুন মশাই,
কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। ছেলেবেলায় জলপাইগুড়িতে থাকতাম, নিজে হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বীভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজেই ওই সাধু বাবার খবরটা কতটা যে সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে মশাই। আমি বললাম, দেখুন কাল বিকালে তো এমনি তো কোনো প্রোগ্রাম নেই, আর সকালে বায়ানের কেল্লা দেখে আসার পর থেকেই তো ফ্রি। তা আপনার বুঝি সাধু সন্ন্যাসীদের উপর খুব ভক্তি? প্রশ্নটার পিছনে বেশ একটা খোঁচা রয়েছে সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুব সরলভাবেই। বললাম, আহা, ভক্তির কথা আর আসছে কি করে, কারণ সাধু সংসর্গের তো কোনোদিন সুযোগই হয়নি এখনো পর্যন্ত। তবে কৌতূহল যে আছে সেটা তো অস্বীকার করব না মশাই। সেটা আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর। অভিজ্ঞতাটা হলো ধৈর্যটিবাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর 10 আগে তার জ্যাঠামশাইয়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটপট করেছিলেন, আর তার ফলে তার রক্তের চাপও নাকি গিয়েছিল বেড়ে। আর সেই থেকে ধৈর্যটিবাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড অসাধু। ভদ্রলোকের এই বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্যই বললাম, দেখুন কেউটের পোষ মানার কথা যে বলছেন তা আমি আপনি পোষ মানাতে নিশ্চয়ই পারবো না, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধু তো নাকি শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসঙ্গে বাস করে। সেটা কি বলবেন? সে তো শুনেছেন, দেখেছেন কি কখনো? আমায় স্বীকার করতেই হলো যে আমি দেখিনি। আর দেখবেনও না। এ হলো আষাঢ়ে গপ্পর দেশ মশাই। শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে তা আর দেখতে পাবেন না। এই তো আমাদের রামায়ণ মহাভারতই দেখুন না, বলছে ইতিহাস কিন্তু আসলে আজগুপি গপ্পের ডিপো। হ্যাঁ, রাবণের 10টা মাথা, হনুমান লেজে আগুন নিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপেটাইট, ঘটোৎকচ, হিড়িম্ব, পুষ্পকরথ, কুম্ভকর্ণ। হ্যাঁ, এইগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি বলেন তো সেই সব এই পুরাণ থেকেই শুরু হয়েছে, অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এইসব গিলে খাচ্ছে। বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছাতে 4টে বেজে গেল। ধৈর্যটিবাবু দেখলাম এ ব্যাপারে আর আপত্তি করেননি, হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটু কৌতূহলই হচ্ছিল। তা যাই হোক, জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরাই। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলা সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের উপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কত তা বোঝার জন্যই। সূর্য ডুবতে এখনো ঘন্টা খানেক বাকি, কিন্তু তেঁতুল পাতার ঘন ছাউনির জন্য এই জায়গাটা এখনো বেশ অন্ধকার। কুটিরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের এক পাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝোলানো রয়েছে গোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধৈর্যটিবাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান। দুধ খাওয়ার সময়টা কখন সেটা জিজ্ঞাসা করুন। आप बालकिशन से मिलना चाहते हैं? ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিষান সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ। আমরা জিজ্ঞাসা করলাম সেই সৌভাগ্য আমাদের হবে কিনা। ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন, বললেন বালকিষান নাকি রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে
বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটিরে এসে দুধ খেয়ে যায়। দুদিন আগে পর্যন্ত তাই এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি মোটেই ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না। আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এই খবরটা আমার কাছে নতুন, তবে পোষা যখন হবে নাই বা কেন? গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতাল আছেই। বাবার চেলা আরও একটা খবর দিল, একে তো নাকি শরীর খারাপ, তার উপর কিছু কাঠপিঁপড়ে তার গর্তে ঢুকে বালকিষানকে বেশ কাবু করে ফেলেছিল। সেই সব পিঁপড়ে নাকি বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে ধৈর্যটিবাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে, কিন্তু তাও তেমন জবরজং কিছু নয়। দুকানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটা চারেক ছোট বড় মালা, ডান কুনইয়ের উপর একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাতও নেই, কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধুনির পিছনে বসা লোকটার দিক থেকে কেন জানি না চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বার করে এনে বাবার হাত 10 দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোষা কেউটেকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করলে আবার ফিরতে রাত হয়ে যাবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও তো অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি। তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কোলকে না সরিয়ে চোখ বুজে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে শখানেক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগে চারিদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম। এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে ধৈর্যটিবাবু হঠাৎ থেমে গেলেন। বললেন, সাপটা না হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? আমি বললাম, হ্যাঁ, তার জন্য তো ইমলি বাবার কাছে যাবার কোনো দরকার নেই। এই তো আমাদের ড্রাইভার দীনদয়াল তো বলছিল যে ও গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিক দূর এগিয়ে যেতেই সামনে একটা কাঁটা ঝোপ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো একটা দালান জাতীয় কিছু ছিল। দীনদয়াল বলল, ওই ঝোপটার ঠিক পিছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার নেই, কারণ আলো আরও কমে এসেছে। ধৈর্যটিবাবু তার কোটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করে ঝোপের উপর আলো ফেলতেই পিছনের গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ? সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছা আমার ছিল না। কিন্তু ধৈর্যটিবাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে নিয়ে সেগুলো ঝোপের উপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, আরে কি হলো মশাই, আপনার দেখছি রোগ চেপে গেছে। আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবারে একটা বেশ বড় ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না, এই ঢেলাতেও যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক স্রেফ গাঁজাখুরি গল্প প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের উপর পড়ে কাঁটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। ধৈর্যটিবাবু টর্চটা ধরে আছেন সেই গর্তের উপর। কয়েক মুহূর্ত সব চুপ। কেবল বনের মধ্যে কোথায় যেন একটা ঝিঁঝি সবেমাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হলো,
একটা শুকনো সুরহীন শীষের মতন শব্দ, আর তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জলজলে চোখ আর তার দুভাগে চেরা জিভ, যেটা বরাবর মুখ থেকে বেরিয়ে এসে লিকলিক করে আবার শুরুত করে ভিতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকেই জিপে ফিরে যাবার জন্য তাগাদা করছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বলল, छोड़ दीजिए बाबू, अब तो देख लिया, अब वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধহয় বালকিষান এখনো মাথাটা বার করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝেই তার জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি। আর কেউটে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকমও তো কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ধূর্যটিবাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিষানের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন, আর তারপরেই আরো পরপর দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, এ কি, আপনি এটা কি করলেন ধৈর্যটিবাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বললেন, ওয়ান কেউটে লেস। দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। ধূর্যটিবাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকিষানের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে, আর ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকিয়ে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পিছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। ধূর্যটিবাবুই প্রথম পিছন ফিরলেন, তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্ঠি নিয়ে আমাদের থেকে হাত দশেক দূরে একটা বেঁটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধূর্যটিবাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা সেটাও আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি আর কখনো দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো, এখন সেটা নির্দেশ করছে ধূর্যটিবাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরও স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামার বাড়ির দেয়ালে টাঙানো রবি বর্মার একটা ছবি, দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে। ঠিক এইভাবেই হাত তোলা, আর চোখে ঠিক এই একই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছুই বললেন না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিষান গেছে তাতে কি, আর একটা আসবে। বালকিষানের মৃত্যু নেই, বালকিষান অমর। ধূর্যটিবাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্যই। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে এলো। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন।
আর আমরা তিনজন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধৈর্যটিবাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরও কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগমকে বলুন তো মশাই। খগম? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি তা মনে পড়ল না। ধৈর্যটিবাবু আরও দু একবার আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। খগম। রেস্ট হাউসে যখন পৌঁছালাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝেই মনে পড়ছে। দূর্বাসার মতন চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন ধৈর্যটিবাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হলো তা কে বা জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজেই ও নিয়ে ভেবে আর লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকিষাণের মৃত্যু নেই। ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যেই নিশ্চয়ই বাবার চেলা চামুন্ডারা আর একটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়ুৎকা ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে। ধৈর্যটিবাবু ছোটোখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞাসা করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিষাণের কথা ভেবে আক্ষেপ করছেন? ধৈর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিসফিস করছিল, ফিসফিস করছিল। আমি হেসে বললাম, ফিস ফিস না ফোঁস ফোঁস? ধৈর্যটিবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিসফিস। সাপের ভাষা, সাপের শেষ। ফিসফিস, ফিসফিস। কথাটা বলেই ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতন শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা, সাপের শেষ। ফিসফিস, ফিসফিস। বালকিষাণের বিষম বিষ। ফিসফিস, ফিসফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্য ছড়ার অংশ নয়, সেটা হলো সামনে প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে, ছাগল টাগল না বুঝেই বলল, हाँ बाबू, दूध भी है और अंडे भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় তা কে না জানে। ধৈর্যটিবাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও ছিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করেই নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি রোদে ঘোরা হয়েছে কদিন, তাই বোধ হয় মাথাটা। কাল থেকে একটু সাবধান হতে হবে মশাই। আজ ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়ব। মাঝরাত্রে সওয়াই মাধোপুরে চেঞ্জ, আর ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমার প্ল্যান।
কিন্তু সেই প্ল্যান গেল ভেস্তে। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলতে চেষ্টা করব। অবশ্য এই ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি, আর প্রমাণ যাতে হতে পারত সেই জিনিসটা ইমলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনও মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজেই সেটা প্রমাণ হিসাবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি, তাতে আর আশ্চর্য কি? যাই হোক, এখন সেই ঘটনাটায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পিছনেই ধূর্যটিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্লেট জাতীয় কিছু আছে কি? কিংবা ওই মশা তাড়ানোর কোনো ওষুধ? আমি বললাম, মশা? মশা এলো কোত্থেকে? আপনার ঘরের দরজা জানালায় জাল দেওয়া নেই? হ্যাঁ, তা আছে। সে কি তবে? তাও কি যেন কামড়াচ্ছে। সেটা কি টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, কই দেখি, আসুন ভিতরে, দেখি কি দাগ হলো। ধূর্যটিবাবু ঘরের ভিতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। রুহিতন মার্কা কাল শীটের মতন দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেই ভালো লাগলো না। বললাম, বিদ ঘুটে ব্যারাম বাঁধিয়েছেন দেখছি। অ্যালার্জি থেকেও হতে পারে। কাল সকালে উঠেই ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং এখন ঘুমোতে চেষ্টা করুন, ও নিয়ে আর চিন্তা করবেন না। আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু। আপনার যন্ত্রণা হচ্ছে কি? না, তা নয়। যাক, তাও ভালো। যান, শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমানোর আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস। এখানে লণ্ঠনের আলোয় সেটার পড়া সম্ভব হচ্ছে না। আর সত্যি বলতে কি, সেটার প্রয়োজনও নেই। সারা দিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে যায়। কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। রেস্ট হাউসে ট্যুরিস্ট এসছে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামল। সাহেবরাও বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঁঝি ডাকছে। না, শুধু ঝিঁঝি নয়, তাছাড়াও আরেকটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনও সজাগ। শুধু সজাগ নয়, তিনি সচল। তার পায়ের শব্দ পাচ্ছি। অথচ দরজার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লণ্ঠনটা হয় নিভিয়ে দেওয়া হলো, না হয় পাশের বাথরুমে রেখে আসা হলো। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটেরও একটু বেশি কিছু আছে। তার সঙ্গে আমার আলাপ মাত্র 2 দিনের। তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। কিন্তু সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কোনো রকম লক্ষণ আমি ধূর্যটিবাবুর মধ্যে দেখিনি। দিগ আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যে ধরনের কথাবার্তা বলছিলেন, তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও তার যে যথেষ্ট জ্ঞান আছে সেটার প্রমাণও তিনি তার কথাবার্তায় দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলছিলেন। না, ভদ্রলোকের শরীরটাই বোধহয় খারাপ হয়েছে। কাল অবশ্যই একজন ডাক্তারের খোঁজ করতেই হবে।
আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে 11:45। পূবের দরজায় আবার টোকা পড়ল। এবার আমি বিছানা থেকে না উঠেই একটা হাঁক দিলাম। কি ব্যাপার দুর্জটিবাবু? কি বলছেন? বুঝলাম ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আবার বললাম, আরে কি বলছেন ঠিক করে বলুন। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক এমন একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সাপ কি দন্তস্ব? আমি আমার বিরক্তি লুকোবার কোনো রকম চেষ্টা করলাম না। বললাম, আপনি এইটা জানার জন্য এত রাত্রে দরজা ধাক্কালেন? দন্তস্ব? আজ্ঞে হ্যাঁ, সাপ মানে যখন সর্প স্নেক তখন দন্তস্ব। আর তালবস্য? সেটা অন্য সাপ, তার মানে অভিশাপ? আগে হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ। শুয়ে পড়ুন। ভদ্রলোকের অবস্থা দেখে আমার একটু মায়া হচ্ছিল। বললাম, আচ্ছা আপনাকে বরং একটু ঘুমের ওষুধ দেই, ওই জিনিসটা আছে আমার কাছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যায় সূর্যাস্তের সময়। ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা একবার দিন তো। ভদ্রলোকের পিছন পিছন আমি ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু যে একটা হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটা সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, এইটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কই না তো। কি যে ব্যারাম বাঁধিয়েছেন ভদ্রলোক সেটা আমার বোঝার সাধ্য নেই। এবার ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছানার পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনো পর্যন্ত খাটে ওঠেননি। বেশ কড়া সুরেই বললাম, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব, আর জোর হাত করে অনুরোধ করছি আর দরজা ধাক্কাবেন না। কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আমি আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোনো রকম আগ্রহ দেখালেন না। লণ্ঠনটা বাথরুমে রাখা হয়েছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ। উত্তরের জানালা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। তারই প্রতিফলিত আলোয় ধৈর্যটিবাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছেন আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতন শব্দ করছেন। আমি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধৈর্যটিবাবু দিব্যি গরম টরম কিচ্ছু না পরে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যিই একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়াই মুশকিল হবে। বিদেশ বিভুঁইয়ে একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, এ তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান, আমাকে তার গুরুজনের ভূমিকা নিতেই হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন একটা প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধৈর্যটিবাবুর শরীর বরফের মতন ঠান্ডা। জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে এ আমি কল্পনাই করতে পারিনি। আমার অবস্থা দেখেই বোধহয় ধৈর্যটিবাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আমি ধরা গলায় বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধৈর্যটিবাবু আমার দিক থেকে চোখ সরালেন না।
এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানিক ধরে। অবাক হয়ে দেখলাম একটা বারও তার চোখের পাতা পড়ল না। এরই মধ্যে তার জিভটা বার কয়েক ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। তারপর তিনি ফিস ফিস গলায় বললেন, বাবা ডাকছেন, বালকিষান, বালকিষান, বাবা ডাকছেন। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে সামনে এগিয়ে দিয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে কনুইয়ের উপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারলাম আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস আর আতঙ্কে মেশানো একটা অদ্ভুত ভয়াবহ ভাব। নিজের ঘরে ফিরে এলাম, দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল, চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা একবার ভেবে দেখলাম। আজ বিকালে আমার সামনে ধৈর্যটিবাবু ইমলি বাবার পোষা কেউটেকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরেই ইমলি বাবা ধৈর্যটিবাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিষান গেছে, তার জায়গায় আরেকটা বালকিষান আসবে। সেই দ্বিতীয় বালকিষান কি সাপ নাকি মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধৈর্যটিবাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো তাহলে কি? আর ওই জিভের দাগটা, সেটা কি দুভাগে ভাগ হয়ে যাবার আগের অবস্থা? তার শরীর বা এত ঠান্ডা কেন? আর তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল, খগম। ধৈর্যটিবাবু জিজ্ঞাসা করেছিলেন খগমের কথা। নামটা চেনা চেনাই লাগছিল, কিন্তু বুঝতে পারিনি। এখন মনে পড়ে গেছে, ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগম নামে এক তপস্বী ছিলেন, তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঢোঁড়া সাপ হয়ে যান। খগম দন্তস্বয় আকার পর সাপ, তালবস্বয় আকার পর সাপ, সব মিলে যাচ্ছে, তবে তিনি হয়েছিলেন ঢোঁড়া। আর ইনি কি তাহলে? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে, উপর দিকে নয়, এবার তলার দিকে, চৌকাঠের ঠিক উপরে। একবার, দুবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না, দরজা আমি এবারে খুলব না। কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শীষের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চিঁচি শব্দ হচ্ছে যেন, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? হ্যাঁ, এখানে ইঁদুর আছে, প্রথম রাত্রেই দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল। বলল চুহা তো আছেই, আর ছুচান্দারও আছে। ক্রমে সেই আর্তনাদ মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট কেটে গেল। ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথায় উধাও হয়েছে তা জানি না। জানালা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধহয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে ধৈর্যটিবাবু বারান্দায় যাবার দরজাটা খুলেছেন। আমার ঘরের যেদিকে জানালা, বারান্দায় যাবার দরজাও সেই দিকে। ধৈর্যটিবাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই
গাছপালা শুরু হয়। ধৈর্যটিবাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি এক দৃষ্টে জানালার দিকে চেয়ে রইলাম। এবার শীষের শব্দ পাচ্ছি, আর সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানলার বাইরে। জানলাটা ভাগ্যিস জালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানলার তলার দিক থেকে উপরে উঠছে। খানিকটা উঠেই সেটা থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় দুটো জল জলে কটা চোখ। নিষ্পলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানেক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণেই আবার নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহিতার চিৎকার। এবার একটা ঘুম জড়ানো সাহেবী গলার ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজ রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে আসছে। সাপের ভাষা, সাপের শেষ, ফিস ফিস, ফিস ফিস, পালকিশানের বিষম বিষ, ফিস ফিস, ফিস ফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা ভাঙল সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকদের সাক্ষাৎ পেলাম। 2 যুবক আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটা নিজেদের ঘরেই নিয়ে শুয়েছিল, তবে ঘরের দরজা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলেই এই দশা। মাইকেলের ধারণা কাঁকড়া বিছে, কারণ শীতকালে যে সাপ বেরোয় না সেটা সকলেই জানে। আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধৈর্যটিবাবুর ঘরের সামনে গিয়ে হাজির হলাম। দরজা খোলা রয়েছে, কিন্তু ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোর 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞাসা করতে সে বলল ধৈর্যটিবাবুকে সে দেখেনি। নানান রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করেই হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কতদূর যাবেন তিনি? কিন্তু চারপাশে জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধৈর্যটিবাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধৈর্যটিবাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এর মধ্যেই তল্পি তল্পা গুটিয়ে উধাও। সমস্ত দুপুর রেস্ট হাউসের আশেপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আবার বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো। কালকে যে সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময় গিয়ে পৌঁছালাম বাবার কুটিরে। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরও 2টি বেড়েছে, তার মধ্যে একজন মাঝবয়সী আর
অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকের সেই ভস্য করা চাহনির সঙ্গে আজকের চাহনির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, আমার সঙ্গে কাল যে ভদ্রলোকটি এসেছিলেন তার কোনো খবর তিনি দিতে পারেন কি না। বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। বললেন, খবর আছে বই কি, তোমার দোস্ত আমার আশা পূরণ করেছে। সে আমার বাল কিষানকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা রয়েছে একটা পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা রয়েছে সেটা দুধ ছাড়া আর কিচ্ছু না। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো আমি এত দূর আসিনি। আমি এসেছি ধৈর্যটি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। ইমলি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, সেটা আগেও দেখেছি। গাঁজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের পৌর চেলার হাতে চালান দিয়ে বললেন, তোমার বন্ধুকে তুমি তো আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বাল কিষানের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাঁটা গাছ পড়বে পথে। বাবার কথা মতো গেলাম বালকিষানের গর্তের কাছে। সেই গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। আকাশে ডুবু ডুবু সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাঁটা ঝোপ, পাথরের টুকরো আর চোর কাঁটার ভিতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুঁড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরে দড়ি থেকে ঝুলতে দেখে এসেছি। একটা খোলস, আর সমস্ত খোলসের উপর রুহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি দুটো হাত আর তলা দিয়ে কি একজোড়া পা বেরোয়? আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তটার মধ্যে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সে জাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই যে তার শেষ শুরু হলো। সূর্য ডুবল, এবার শুনতে পাচ্ছি ইমলি বাবা ডাকছে, বাল কিষান, বাল কিষান, বাল কিষান। শুনছিলেন আজকের গল্প খগম। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে বিক্রম ও অঙ্কন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এমন আরও রহস্য রোমাঞ্চকর গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, গল্প শুনুন, ভালো থাকুন।